নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এই বছরের শেষেই কিন্তু রয়েছে বিহারের ভোট এবং বিহারের ভোটের দিকে কিন্তু তাকিয়ে সারা দেশের রাজনৈতিক মহল। তার কারণ বিহার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ট্যান্ড এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কাছে কেন্দ্রের সরকার টিকিয়ে রাখার ক্ষেত্রে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কয়েকদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম যে নির্বাচন কমিশন ভারতবর্ষের তারা একটি বিজ্ঞপ্তি জারি করেছিল বিহার ভোটকে সামনে রেখে, যেখানে বলা হয়েছিল যে একদম ডোর টু ডোর গিয়ে সার্ভে করবে নির্বাচন কমিশন। এবং সেখানেই একদম আপত্তি জানিয়েছিলেন INDIA জোটের বিভিন্ন মুখ, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তেজস্বী যাদবের মতো নেতারা। এবং তারা কিন্তু সরাসরি হুমকি দিয়েছিলেন যে এই ধরনের একটা সার্কুলার যদি কার্যকর করে নির্বাচন কমিশন, তাহলে তারা সরাসরি সুপ্রিম কোর্টে যাবেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, অর্থাৎ নির্বাচন কমিশনার এই মুহূর্তে যিনি আছেন তার বিরুদ্ধে FIR রেজিস্টার হবে। এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাই মেহমুদ প্রাচা তিনি কিন্তু একজন অন্যতম গুরুত্বপূর্ণ উকিল এবং তিনি কিন্তু ইতিমধ্যে একটা FIR রেজিস্টার করেও দিয়েছিলেন এই জ্ঞানেশ কুমারের এগেনস্টে এবং ভারতের নির্বাচন কমিশনের এগেনস্টে। এবং তারপরেই যে খবরটা এই মুহূর্তে উঠে আসছে যে একদম 180 ডিগ্রি পাল্টি খেয়েছে কিন্তু ভারতের নির্বাচন কমিশন। এবং এই মুহূর্তে বলা যেতে পারে যে INDIA জোটের কিন্তু একটা ব্যাপক জয় হলো তেমনই মনে করছেন ভারতের রাজনৈতিক মহল। এবং সেই সঙ্গে বেকায়দায় পড়লো অমিত শাহ কিংবা ভারতীয় জনতা পার্টি। সেই সমস্ত খবর বিস্তারিত বলবো আপনাদের এই মুহূর্তে, কিভাবে ভারতীয় জনতা পার্টির যে প্ল্যানটা সেটা বানচাল হয়ে গেল বিহারকে কেন্দ্র করে। সেই সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই খবর বেশি বেশি করে শেয়ার করুন। আসছি খবরে। আপনারা জানেন যে বারংবার কিন্তু বিহার ভোটটা চর্চায় উঠে এসেছিল এবং যে কারণে সেটা কিন্তু নীতিশ কুমার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে NDA সরকার তৈরি করতে, মোদি 3.0 সরকার তৈরি করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তার 12 জন সাংসদ দিয়ে কিন্তু সাপোর্ট করেছিলেন মোদিকে। এবং তার পরিপ্রেক্ষিতে 240টা মাত্র আসন পাওয়া যে বিজেপি সরকার, তারা কিন্তু NDA জোট সরকার তৈরি করতে সমর্থ হয়েছিল। এবং সেই জায়গা থেকে বিহার ভোটটাকে কোনোভাবে মোবিলাইজ করে নিজেদের আয়ত্তে রাখা, সেটা কিন্তু একটা চেষ্টা করছিলেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। কিন্তু বর্তমানে কয়েকদিন আগে পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে নরেন্দ্র মোদীর সভা থেকে র্যালি প্রত্যেকটাই কিন্তু ফ্লপ প্রমাণিত হয়েছে। মানুষজন সেখানে বিশেষ যাননি। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীকে দেখতেই যেখানে যাননি, সেখানে কিন্তু তারা গিয়েছিলেন। রাহুল গান্ধী কয়েকদিন আগে যেখানে বিহারে গিয়েছিলেন, দেশের বিরোধী দলনেতা, তার সভা কিন্তু একদম মানুষ উপচে পড়ছিল। শুধু তাই নয়, তেজস্বী যাদব, একদম লালু প্রসাদ যাদবের যে দল RJD, তার যে মূল মুখপাত্র এই মুহূর্তে তেজস্বী যাদব, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয় যেভাবে একটা পপুলারিটি অর্জন করেছেন কয়েকদিন ধরে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা ফ্যাক্টর যে কোনোভাবেই তিনি বলে দিয়েছেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটাকে লাগু হতে দেবেন না বিহারে যদি তিনি মুখ্যমন্ত্রী হন। এবং এই মুহূর্তে বিহারে 20% মুসলিম ভোট কিন্তু সেখানেই বলা যেতে পারে যে একদম লালু প্রসাদ যাদবের RJD পেয়ে যাবে, সেরকম একটা কিন্তু ভাবনা চিন্তা করছে রাজনৈতিক মহল। তার কারণ এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটাকে NDA জোট সরকারে থাকার দরুন সাপোর্ট করতে হয়েছিল কিন্তু নীতিশ কুমারকে। এবং নীতিশ কুমারের জনপ্রিয়তা মুসলিম সমাজের কাছে কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে কিন্তু বেশ খানিকটা হ্রাস পেয়েছে। সেই সামগ্রিক ঘটনা কিন্তু আগেই আমাদের সামনে আমরা তুলে ধরেছি। এবং শুধু INDIA জোটের বিভিন্ন মুখ এই সামগ্রিক যে বিজ্ঞপ্তিটার বিরোধিতা করেছিলেন সেটা কিন্তু নয়, তার সঙ্গে এই বিজ্ঞপ্তির বিরোধিতা কিন্তু করেছিলেন JDU দল, অর্থাৎ নীতিশ কুমারের দলও। এবং সেই জায়গা থেকেই এই যে একদম সম্পূর্ণ ধারাটা পরিবর্তন করা, একটা নিজেদের স্ট্যান্ড পয়েন্ট পরিবর্তন করা, নির্বাচন কমিশনের মূল যে আধিকারিক নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পক্ষ থেকে, সেইটা যে সামনে উঠে এলো, এটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিহার ভোটকে কেন্দ্র করে। এই মুহূর্তে যে ঘটনাটা ঘটলো, একদম ভারতের নির্বাচন কমিশন কিন্তু সরাসরি বলে দিল যে বিজ্ঞপ্তি তারা জারি করেছিল সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ হবে না, বরঞ্চ 4.96 কোটি মানুষ, অর্থাৎ 5 কোটির কাছাকাছি মানুষকে কিন্তু আর নতুনভাবে যে ভোটার তালিকায় নাম তোলার যে প্রক্রিয়া তার মধ্যে যেতে হবে না। তাদের নাম 2003 সালে যেভাবে তোলা আছে বিহারের একদম নির্বাচনী তালিকা অনুসারে, সেইটা অনুযায়ী কিন্তু আবার রিপ্রিন্টেড হবে। অর্থাৎ তাদেরকে আর নতুন নির্বাচনী ভোটার তালিকায় একদম নাম তোলার প্রক্রিয়ায় যেতে হবে না, তাদের কোনো সার্ভেই হবে না। অর্থাৎ বুঝতেই পারছেন এই মুহূর্তে 8 কোটি মানুষ বিশিষ্ট বিহারের মধ্যে 5 কোটি জনসংখ্যার যদি আর কোনো নতুন একটা ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়ার মধ্যে যেতে নাই হয়, সুতরাং এই মুহূর্তে যে বিজ্ঞপ্তিটা এসেছিল কয়েকদিন আগে, সেটা কোথাও গিয়ে কিন্তু কার্যকর হওয়ার মতনই নয়। এবং সম্পূর্ণ বিষয়টা কিন্তু মেহমুদ প্রাচা, তিনি একজন আইনজীবী, সুপ্রিম কোর্টে সরাসরি একটা PIL দাখিল করেছিলেন। এবং সেই PIL এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এই মুহূর্তে একদম নির্বাচন কমিশন সরে এলো তাদের সিদ্ধান্ত থেকে, তেমনই মনে করছেন রাজনৈতিক মহল। এবং এই মুহূর্তে সামগ্রিক বিষয়ে দাঁড়িয়ে
দাঁড়িয়ে আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ খবর দিই যে এনডিএ জোটের অন্যতম জোট সঙ্গী চিরাগ পাসওয়ানের দলের থেকেও কিন্তু বেশ কিছু বিধায়ক এই মুহূর্তে সরে এসেছেন এবং সরে এসে গতকালই তারা জয়েন করেছেন কংগ্রেসে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ জোটের যে বেশ খানিকটা জনপ্রিয়তা দিনে দিনে হ্রাস পাচ্ছে সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং তার মাঝখানে একদম এই মুহূর্তে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এবং তার সঙ্গে এই যে সামগ্রিকভাবে বিহারের ভোট সেটার পরিপ্রেক্ষিতে যে নির্বাচন কমিশনের একটা বিজ্ঞপ্তি সেইটার বিরোধিতা করেছিলেন, যেভাবে আইএনডিআইএ জোটের বিভিন্ন মুখ, তার মধ্যে আসাউদ্দিন ওয়াইসি ছিলেন, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তার মধ্যে তেজস্বী যাদব ছিলেন এবং অবশ্যই রাহুল গান্ধী বিরোধী দলনেতা তিনি তো ছিলেনই। এবং তিনি যেভাবে পয়েন্ট আউট করে বলে দিয়েছিলেন যে বিহারে একটা বড় সড়ো চক্রান্ত ভোটার তালিকা পরিবর্তন করতে চাইছে ভারতীয় জনতা পার্টি, সেটা কিন্তু রীতিমতন দিনের আলোর মতন এই মুহূর্তে স্পষ্ট হয়ে গেল। এবং জ্ঞানেশ কুমার কিন্তু কোথাও গিয়ে পিছিয়ে আসলেন, যার ফলে কিন্তু বেকায়দায় পড়লেন এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সেকেন্ড ইন কমান্ড কিংবা চাণক্য যাকে বলা হয় সেই অমিত শাহ, তেমনই কিন্তু মনে করছে দেশের রাজনৈতিক মহল। এবং এই মুহূর্তে বিহার ভোটকে কেন্দ্র করে যেটা এই মুহূর্তে ধারণা করা হচ্ছে যে যদি কোনোভাবে ইভিএমে একটা সমস্যাও হয় কিংবা কোনোভাবে একটা ভোট মোবিলাইজেশন করতেও পারে ভারতীয় জনতা পার্টি, তবুও একটা সম্পূর্ণ ভোটার লিস্টে যে সমস্যাটা তৈরি করতে পারতো বা ভোটার লিস্ট থেকে সংখ্যালঘু দলিত সম্প্রদায়ের যে ভোটগুলো তারা পায় না, ভারতীয় জনতা পার্টি যে ভোটগুলো পায় না, তাদের টার্গেটেড ভোট যেগুলো নয় সেগুলো যদি বাদ দিতে পারতো তাহলে যে সুবিধাটা তারা ভোগ করতে পারতো সেই সুবিধাটা কিন্তু অন্তত তারা ভোগ করতে পারবে না। অর্থাৎ রীতিমতন 8 কোটি ভোটারের মধ্যে 40% পর্যন্ত ভোট কিন্তু একটা মোবিলাইজ করে ফেলতো ভারতীয় জনতা পার্টি, তেমনই কিন্তু একটা আশঙ্কা করেছিলেন তেজস্বী যাদব থেকে রাহুল গান্ধী প্রত্যেকেই। আপনারা ইতিমধ্যেই জানেন যে একদম মহারাষ্ট্রের ভোটে কারচুপি, হরিয়ানার ভোটে কারচুপি, ভুয়ো ভোটার ঢুকিয়ে দিল্লির ভোটে কারচুপি করেছে ভারতীয় জনতা পার্টি। এরকম বিভিন্ন ধরনের কিন্তু একটা অভিযোগ উঠেছে বারংবার আইএনডিআইএ জোটের বিভিন্ন নেতা নেতৃত্বের মুখ থেকে এবং সেই ব্যবস্থাটাই কোথাও গিয়ে আবারও বিহারে ট্রাই করতে চাইছিল ভারতীয় জনতা পার্টি এবং এইবারে তাদের অন্য পন্থা নির্বাচন কমিশনকে দিয়ে এই কাজটা করাতে চাইছিল, তেমনই কিন্তু মনে করেছিলেন আইএনডিআইএ জোটের বিভিন্ন মুখ। এবং সেই জায়গা থেকেই সেটা কিন্তু সম্পূর্ণ প্ল্যানটা বাতিল হলো, সম্পূর্ণ প্ল্যানটা ব্যর্থ হলো এবং চাপের মুখে নতি স্বীকার করলো নির্বাচন কমিশন, তেমনই কিন্তু মনে করছেন ভারতের রাজনৈতিক মহল। এবং সামগ্রিকভাবে এই মুহূর্তে আইএনডিআইএ জোট সামগ্রিক এই বিষয়টাকে মানুষের সামনে যে প্রচার করবে সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং এই মুহূর্তে আইএনডিআইএ জোট যে অনেকটাই জনপ্রিয় এনডিএ জোটের তুলনায় সেটা কিন্তু বুঝতে আর বিশেষ কারোরই বাকি থাকছে না। সুতরাং সামগ্রিকটাই রাখলাম আপনাদের সামনে। আপনারা কি মনে করেন এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির হাত থেকে কি বিহার বেরিয়ে যেতে চলেছে? তেমন কিন্তু বিভিন্ন সংকেত উঠে আসছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।